আপনি মনে করেন যে একটা দল, এই দলটা একটা শক্তি, আমি ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো শক্তি না। এই যে বিএনপি আজকে একটা বড় দল, দল হিসাবে কিন্তু শক্তি। উনি বিএনপি থেকে কালকে বের হয়ে যাক, উনি কোনো শক্তি না। বিএনপির যত স্ট্যান্ডিং কমিটির লোক আছে, 10 জন স্ট্যান্ডিং কমিটির লোক যদি একত্র হয়, একত্র হয়ে যদি বের হয়ে যায়, জাস্ট জিরো, কোনো শক্তি নয়। তার মানে কি? দলটা। আপনি যে ধর্মের কথা বলছেন, দল, জামাত ইসলাম একটা দল, দল যখন সে শক্তি, এই দল ছাড়া লোক নামাজ পড়ে না, দল ছাড়া হজ যাকাত করেন দেয় না, তাহলে সে তো শক্তি না। মানে আপনি ধর্মের কথা বলতেছেন, ধর্মের ব্যবহার করতেছেন, বলতেছে যা আরেকজন বলতেছে তারা ধর্মের ব্যবহার করে, আরেকজন বলতেছে আমরা জানি যে নির্বাচনের আগে কারা তসবিহ নিয়ে মসজিদে যায় বা টুপি মাথায় দেয়। মানে ইস্যুটা কি? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, তো আপনি যদি রোজার মানে কি বলে, এমন তো আমরা দেখছি ইনকলাব পত্রিকা বা বড় বড় পত্রিকায় দেখছি এখানে তাহাজ্জুদের নামাজ ছবি সহ ছাপছে, মানে তসবিহ হাতে, মাথায় পট্টি তসবিহ হাতে। দ্যাট ইজ দ্য রিয়েল ব্ল্যাকমেইলিং। বাট মানুষ সেটা খায় না। বাংলাদেশে এমন অনেক নেতা আছে যিনি 500,000 মসজিদ বানানোর পরও তাকে বলবে না যে ইসলামের পক্ষের শক্তি। আবার এমন নেতাও আছে যিনি 500 মন্দির বানানোর পরে বলবে না উনি মুসলিম বিদ্বেষী। বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এখন আজকে যদি এই যে কনটেক্সট, এখন যে অবস্থাটা আছে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে, বিএনপির সামনে তো কোনো দল নাই আমি যেটা দেখি বা বুঝি। সেক্ষেত্রে বিএনপিকে টিজিং করেও যদি কোনো কথা কেউ বইলে থাকে, এটার জবাব যে দিতে হবে এমন কোনো কথা নাই আমি মনে করি। 1, 2, ছোট দল যারা আছে তাদের কিন্তু আবার হারানোর কিছু নাই। তারা আপনাকে উস্কাবে আপনার কোন কথায় আপনার ভোট কমে, কারণ ওদের হারানোর কিছু নাই। ওরা যদি কিছু ফেরত পায়, কিছু পাইলে সেটা খুব ভালো। আর যদি ওই খোঁচায় বিএনপির কিছু গুডউইল নষ্ট হয়, সেটা কিন্তু বিএনপির জন্য ক্ষতিকর। এগুলা মাথায় রাখতে হবে। আমি এমন দেখছি বিএনপির বড় বড় নেতারা ওভারসিজ কে কোথায় কি বলে ইউটিউবে সেটারও কাউন্টার দেয়, দেওয়ার পর ওদিক থেকে যেগুলো আসে যাচ্ছে তাই। আমি কোথায়, উনি কোথায়, আর কে ইউটিউবে কি বললো সে কোথায়, এটা আমার জন্য খুব বেদনাদায়ক। এবার আসেন যে আমরা যদি দীর্ঘ 1991 সাল থেকে 2024-এর ইতিহাস দেখি, তাতে মোটামুটি 33 বছর। এই 33 বছরের মধ্যে 111-এর 2 বছর আর ইউনূস সাহেবের 15-16 মাস বাদে বাকি সময়টা ক্ষমতায় ছিল দুটো দল। এই দুটো দল ছাড়া আর কোনো দল নাই। এই দুটো দলের একটা ক্ষমতায় যায় আর একটা অপোজিশনে থাকে। দুর্ভাগ্য যে যখন অপোজিশনে ওয়াক আউট, উনি অপোজিশন মানতে রাজি না। সেই বিষয়ে আমি যাচ্ছি না, দল তো ছিল এই দুইটা। সেখানে আজকে যে দুইটা দল আছে, বড় দল এবং ছোট দল, ওই ছোট দলটাকে তো ধর্তব্যই না। কারণ আজকে যে দলটা সবচেয়ে বড় তার প্রতিদ্বন্দ্বী ছিলই পতিত দলটা। সেক্ষেত্রে কেন এত এই সমস্ত সিলি শুনিয়া সকাল বিকাল কথা হচ্ছে আমার মাথায় ধরে না যে এরা কি গেইন করতেছে না লুজ করতেছে। যেমন ধরেন একটা ঘটনা বললে বলবে যে ধরে আপনি ব্যারিস্টার ফুয়াদরে তাড়ানো হয়েছে এলাকার থেকে। আচ্ছা, কি কি কনফার্ম হয়েছে এখানে? নাম্বার 1, যে আপনারা কাউকে সহ্য করতে পারতেছেন না, যার ভোট 500,000 হবে কিনা সন্দেহ। কথার কথা উনি বলেছেন যে 10 লাখ ভোট কমেছে বিএনপির। আচ্ছা, উনি বলেছেন 10 লাখ ওনার উপর হামলার ঘটনা। আপনি দেখেন তাহলে, আপনি এই যে একটা ঘটনা ঘটাইলেন, সেদিন ইলেকশন করে কি হবে? ইলেকশন করলো বিএনপি প্রার্থীর সামনে, বিএনপির সামনে সে কি, কারণ তাকে তো আরো বরং হ্যান্ডশেক করা উচিত ছিল। আপনি এটা দেখে গেইন করলেন কি? নাম্বার 1। নাম্বার 2, প্রশাসন ওয়াজ সাইলেন্ট। প্রশাসন নাকি সব জামাতে সাজায় রাখছে, এরকম কথা আমি পাই। তাহলে প্রশাসন সাইলেন্ট। আচ্ছা, প্রশাসন সাইলেন্ট থাকার মানে কি? লেভেল প্লেইং ফিল্ড নাই, অথবা প্রশাসন ওই বড় দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছেন না। সব মিলেই তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে আপনি নির্বাচন কিসে করতে যাচ্ছেন? আমি দেখি না যে আপনি একটা মাঠ যে দেখাবেন, মাঠটা সুন্দর, আপনি ওইখানেই তো তাকে ওয়েলকাম করা উচিত ছিল। মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, করেন, সমস্যা কোথায়? দিস ইজ দ্য থিং। তো আমি সেই কারণে বলতেছি আরো কতগুলো কারণ আছে। আপনি যেমন ধরেন এবারের ভোটের বেলায় কি হবে, এবারের ভোটে কি করবে মানুষ? জামাতের যে দলটা, জামাতের দল কিন্তু জনসভা করতে পারে না, তাদের হলো কর্মী সম্মেলন। কেন আমি বলি, তাদের দলে মানে আমি যতটুকু জানি
কে ট্যাবলেট ইয়াবা খায়, কে মদ খায়, তাদেরকে নেয় না, কে উল্টাপাল্টা করে তারা নেয় না, তার সাথে যায় না। এবং মিটিং করলে দেখবেন সব ভদ্রচিত্ত লোকগুলা বসে থাকে, টুপি দাড়ি যাই থাকুক না, হট এভার ইট ইজ। কিন্তু যাদেরকে আপনি নিচ্ছেন না তারা তো ভোটার, তারা তো ভোটার। এখন একটা নদীর মধ্যে সাপ, ব্যাঙ, কুচিয়া, বোয়াল মাছ, হাঙ্গর, কুমির সব থাকবে, সবটাকে অ্যাকোমোডেট করার রাজনৈতিক দলের কাজ। জামাত তো সেদিক থেকে অনেক পিছিয়ে। তাও জামাত নিয়ে তারেক রহমানও বলেছেন যে ৭১-এ জামাত কি কি করেছিল সেটা যেন মানুষ মনে রাখে। না, সেটা বললে আমার আবার একটু দ্বিমত আছে। সেটা বললে আমার দ্বিমত আছে কেন? আমি আগেও বলছি, এখনো বলছি, আমি আমার স্ট্যান্ড থেকে সরবো না। আপনি যদি 1991-এর দিকে আসেন, মানে 1990-র যে আন্দোলন, এর সাথে হটানোর জন্য যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে 3টা দলের মুখ্য ভূমিকা ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত। জামাতকে নিছিলেন কেন? 2টা দলই তো পরবর্তীকালে রাজত্ব করছে 91 সাল থেকে 24 পর্যন্ত, যেটা বললাম 33 বছর যাবত। 2টা দলের কাছেই জামাত ঘৃণিত, 2টা দলের কাছে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি। কেন নিলেন? এরশাদ কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? তর্কের খাতিরে বললাম। তাহলে এরশাদে তারাই ঠিক আছেন আপনি স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে গেল এক। তারপরে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনার মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। তাহলে 71-এর যেটা ঘটনা, ঘৃণিত ঘটনা তারা ঘটাইছে, আপনি তাকে মন্ত্রী বানাইলেন কিভাবে? তখন কি সে রাজাকার না? নাকি রাজাকার ক্ষণে রাজাকার থাকে, ক্ষণে ভালো হয়? আপনি বি লজিক্যাল, বি প্র্যাকটিক্যাল। সুতরাং আপনি 71-এ কি করেছে, আপনি একটা ঘটনা 71-এ আমি মানলাম, অবশ্যই তারা সেটার জন্য তাদের বিচারও করা হয়েছে। যদি বলেন বাকি লোকের বিচার করা হয় নাই, এই দায় তো অন্য কারো না। আপনি বিচার তো 5 বার করতে পারেন, করেছেন। এখন এটা বললে আমি জামাতের ট্যাগ লাগাবো, তাহলে তো তুমি ওই মারামারি করছিলা বাদ। সুতরাং আপনাকে দেখতে হবে প্রেজেন্ট আপনি কি করেন। দেশ স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতা আজকে হঠাৎ করে আবার কিন্তু 53-54 বছর পর যখন আওয়ামী লীগের পতন হলো, তখন আবার একটা বয়ান শুরু হলো, স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি। কেন? আপনি আওয়ামী লীগের তাড়ানোর মানে কি স্বাধীনতা চলে গেছে আমার? আওয়ামী লীগের তাড়ানোর মানে কি আমার মুক্তিযুদ্ধের চেতনা চলে গেছে? নো, মুক্তিযুদ্ধের নেতৃত্ব বঙ্গবন্ধু দিয়েছেন, ফাইন। এবং বঙ্গবন্ধুর পক্ষে জিয়া রহমান সাহেবের নেতৃত্বে একটা বিশাল যুদ্ধ হয়েছে, উনি ছিলেন সেক্টর কমান্ডার। আই স্যালুট বোথ অফ দেম। বাট তারা অর্জনটা করছেন কার জন্য? তাদের ব্যক্তির জন্য না, রাষ্ট্রের জন্য। রাষ্ট্রের স্বাধীনতা আছে, রাষ্ট্রে 71-এর মুক্তিযুদ্ধ আছে। শেখ হাসিনা চলে যাওয়া মানে মুক্তিযুদ্ধ চলে গেছে, কিংবা এই মুক্তিযুদ্ধের চেতনা চলে গেছে? নো, ওই রকম চেতনা আমি আদৌ লাইক করি না। যেই চেতনা আপনি বিডিআর হত্যা করছেন 57 জন, যেই চেতনায় আপনি শাপলা চত্বরে লোক মারছেন, যেই চেতনায় বিনা বিচারে হত্যা করছেন, যেই চেতনায় জিয়া রহমান সাহেবের খেতাব কেড়ে নেয়, যেই চেতনা খালেদা জিয়ারে মইনুল হোসেন রোড দিয়ে বের করে দেয়, কোন পদের চেতনা? গেট লস্ট। তারা কিসের মুক্তিযোদ্ধা? বারবার আমরা একটা বয়ান তৈরি করি এখন কি আওয়ামী লীগের সবাই মানে মুক্তিযুদ্ধ চলে গেছে। আরে আওয়ামী লীগের পক্ষে যে সাপোর্ট করবে, হি উইল বি হেটেড বাই দ্য পিপল। ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। 3টি প্রসঙ্গ। উনি যে কথাটা বলছেন যে আমাদের মানে প্রতিদ্বন্দ্বী দল, হ্যাঁ, যে ছোট ছোট রাজনৈতিক দল যারা প্রভোগ করছে, তাদের ব্যাপারে আমাদের ওইভাবে রিয়াক্ট করা ঠিক না। এটা উনি ঠিকই বলেছেন। কারণ আমাদের বাংলাদেশে 2টা রাজনৈতিক দল ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এই 2টা বড় রাজনৈতিক দল বারবার ক্ষমতায় এসছে। সুতরাং আওয়ামী লীগ তো তাদের অপকর্মের জন্য ফ্যাসিস্ট কায়দায় তারা রাজত্ব করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, লুটপাট করেছে, খুন খারাপি করেছে, ফলে পালিয়ে গিয়েছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল। যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, তারা স্বাভাবিকভাবেই আমাদের সামনে যে নির্বাচনের একটা রোডম্যাপ আসছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, তাহলেই ডেমোক্রেসিটা এস্টাবলিশড হবে। ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য আমরা লড়াই করছি, জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করছি। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটা আমাদের সকলকে ওয়েলকাম করতে হবে যদি আমরা গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রকে আওয়ামী লীগ বারবার আপনার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আর কত রক্ত ঝরাবো? প্রচুর রক্ত গিয়েছে আমাদের। আজকে 54 বছর স্বাধীনতার পরে আমরা রাষ্ট্র পরিচালনা করছি, এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। নির্বাচন কমিশন বলেন, আমাদের বিভিন্ন যে আমাদের দেশের যে স্তম্ভগুলো, মেইন স্তম্ভগুলো আমরা সব ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সময়টাই বেশি আঘাত করেছে। ফলে আমাদের কিছুটা সহনশীলতার মাধ্যমে আমাদেরকে এগোতে হবে। আর আমাদের যারা ফ্যাসিবাদ, যত নির্বাচন ঘনিয়ে আসছে তত আমাদের কথাবার্তা একটু মানে
বিরক্তকর কথাবার্তা কিন্তু মাঠে আসছে। এটা নির্বাচন যেহেতু আসছে সামনে, সেই জন্য কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, কেউ কেউ গিয়ে বলতেছে যে কি বলে আপনার ইয়ের মুদ্রার এপিটোপিট কি বলে, এই যে ধর্ম রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট, হ্যাঁ, এই সমস্ত ব্যবহার করে তারপরে বিভিন্ন হিন্দু সম্প্রদায়কে কাছে নেওয়ার জন্য এগুলি ভোটের পলিটিক্স, এগুলি মাঠে চলতেছে। যত নির্বাচন ঘনিয়ে আসছে এই বিষয়গুলো আসছে। তো আমাদের আপনার যেটা রাজ্জাকি ভাই বললেন যে অনেকে দেখছি শেখ হাসিনা হাতে তসবি মাথায় পট্টি মেরে আপনার চ্যাম্পিয়ন ছিল আওয়ামী লীগের আমলেও। এখানে শুধুমাত্র বিএনপির আমলেই যে আপনার হয়েছে এটা কিন্তু বলা যাবে না। এটা কন্টিনিউশন ছিল 96 থেকে যেটা তারা করছে ওইটারই ফলো আপ। তারপরে আমাদের আবার যে অ্যাক্টিভিটিসটা হলো, তারপরে আবার দুর্নীতি কমে আসলো। তো ফলে আপনার দুর্নীতির ব্যাপারটা বিএনপি এবার খুব সিরিয়াসলি নিয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় 31 পয়েন্টসে উনি এটা খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করেছেন। এ ব্যাপারে আমাদের একেবারে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আর দুর্নীতি, সন্ত্রাস এবং এই সমস্ত ব্যাপারে তারপরে শিক্ষা, স্বাস্থ্য, এগুলির ব্যাপারে খুবই অ্যাড্রেস করবেন। এবং এই দেশকে আসলে গতানুগতিকভাবে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমাদের দেশের মানুষই আমাদেরকে গণধিকৃত করবে। কারণ আমরা চাই যে আর ফ্যাসিস্ট কেউ যেন না হয়, এবং সেজন্য আমাদের অনেকগুলো সংস্কারও আমরা নিয়ে আসছি। কারণ ফ্যাসিস্টের পরিণতি কি হয় এবং কর্তৃত্ববাদী সরকারের পরিণতি কি দাঁড়ায়, এবং গণতন্ত্রকে যদি আপনি স্পেস না দেন তার পরিণতি কি হয়, দুর্নীতি করলে কি পরিণতি দাঁড়ায়, এগুলো তো এক্সপেরিয়েন্স আমাদের অনেক হয়ে গেছে। তো আপনাকে চিন্তা করতে হবে যে দেখেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা কিন্তু অনেক পার্থক্য। যেমন বিএনপি কিন্তু সবসময় গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এই রেকর্ড আছে আমাদের। আর গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ, বারবার হত্যা করে। শেখ সাহেবের আমলেও গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বাকশাল কায়েম করেছে, পত্রপত্রিকার স্বাধীনতাও আপনার খর্ব করেছে, এবং শেখ হাসিনার এই আমলেও। আবার আমরা দেখেন আপনার সংসদীয় পদ্ধতি সরকার বেগম খালেদা জিয়ার আমলে বলছেন যেটি যে দুর্নীতি দমনে আপনাদের একেবারে বলেন তখন মামা কেমন আছেন, মা হাউ আর ইউ, ওইটাই হলো মাদার ডে, ফাদার ডে, এগুলো হলো বুয়া একটা দিয়ে কি হবে কেটে দিবেন। দুর্নীতি দমন করা, যদি আপনি বাংলাদেশের আসপেক্টে আসেন, প্রথম কথা হলো বাংলাদেশের দুর্নীতি করে কারা? যারা বাংলাদেশে দুর্নীতি করে তারাই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। যেমন ধরেন আপনি গুলশানে প্লট পায় কে? আপনি বলেন তো গুলশানে প্লট কারা পায়? গুলশানে প্লট জরিপ করে আসেন, আমার কথা। গুলশানে প্লট আছে আমলাদের, গুলশানে প্লট আছে রাজনীতিবিদদের, গুলশানে প্লট আছে মিডিয়া মালিকদের, আবার মিডিয়া মালিক প্লাস রাজনীতিবিদ, ব্যবসায়ী প্লাস মিডিয়ার মালিক, এই টাইপের লোকগুলো পেয়েছে এইসব জায়গায় প্লট। এবং আরো বহু লোক আছে তাদের কেনার সামর্থ্য আছে, প্লট পায় না। কারণ আপনি কত লোকের প্লট দিবেন? তাহলে পাইতে হইলে ওই জায়গায়। আবার যদি ধরেন বিগত এই 33 বছর যে ছিল, যে দুইটা দলের কথা বললাম, আমলাদের বেনিফিট আপনি টাইম টু টাইম চিন্তা করেন, এবং সমস্ত করাপশনের নিয়ন্ত্রক তারা, কন্ট্রোল করে তারা, আবার দুর্নীতি করার সুযোগ তারা করে দেয়, তদন্ত করে দুদক, সবই আমলা ঘুরে ফিরে। এবং আমরা বিগত দিনগুলোয় দেখছি যে রাজনীতিবিদ যারা ক্ষমতায় ছিলেন টাইম টু টাইম, তাদের দুই পক্ষের কাছেই দেশের আমলা খুব গুরুত্বপূর্ণ ছিল সব সময়, গল্প যে যত করুক, কারণ আমরা এই দেশে থাকি, সোজা হিসাব। এখন আসেন নির্বাচনটা যদি সামনে 100% কল্পনা, এটা আপনি স্রেফ কল্পনা বলতে পারেন, কল্পনা টু দি পাওয়ার কোটি, মানে কল্পনা যদি করেন একটা নিখুঁত নির্বাচন হচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু কারো ঘুম নাই, কোনো দল ঘুমাইতে পারবে না। এই যে দল সবচেয়ে বড় বলতেছি তাদেরও ঘুম নিদ্রা হারাম, কারণ তারা তো জানে কি মাঠে হইতেছে বা করতেছে বা করছে, কিন্তু তাদের পক্ষে তাদের বিজয় সুনিশ্চিত কেন হবে? ওই যে নির্বাচন করে কারা, নির্বাচনটা কন্টিনিউ করে, নির্বাচনের ফসলটা তুলে দেয়, নির্বাচনের ফলাফলটা ঘোষণা করে, জাস্ট আমলা। আবারও বলছি, জাস্ট আমলা। আমলারা তাদের সেফটি জোন অলওয়েজ চিন্তা করে। সুতরাং তারা তাদের সেফটি জোন যদি চিন্তা করেন, তাহলে নাম্বার ওয়ান, আবারও রিপিট করছি কথাটা, নির্বাচন যদি একদম নিখুঁত হয়, বিএনপির মতো বড় দলও ঘুমাতে পারবে না। কিন্তু নির্বাচন নিখুঁত হবে না 100% নিশ্চিত, এবং 100% নিশ্চিত নির্বাচন নিখুঁত হবে না, এবং নিখুঁত না করে তাদেরকে ক্ষমতায় নেবে সেটা ওই আমলারা জানে, যে যারা ক্ষমতায় গেলে তাদের কোনো টেনশন থাকবে না, তাদেরকে ক্ষমতায় নিবে। তারা কারা সেটা আমলারা জানে, আর যারা যাবে তারা জানে। তা না হলে আপনি যে ধারা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ করে, শুধু আমলারা এটাও জানে যে কারা আসলে রাজকীয় গাড়ি পাবে না, কারা আসলে দুর্নীতি করতে পারবে না, আমি নিশ্চিত করে বলতে পারি তারা সেটা জানে। সুতরাং নির্বাচন নিখুঁত হবে না, এবং নির্বাচন করলে তাদেরকেই তারা ক্ষমতায় নিবে যাদের সময়
তাদের দুর্নীতিটাকে ঢেকে রাখতে পারবে এবং তারা বিচারের মুখোমুখি হবে না। এই হলো বাংলাদেশের চিত্র এবং মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন দুর্নীতি থাকবে চলমান। আমি একটু বিনয়ের সাথে হতাশাজনক। একটু দ্বিমত পোষণ এক লাইনে করব। একটু। জাকির ভাইয়ের যে নিখুঁত নির্বাচন হবে না এটা যে উনি চিন্তা করতেছে শতভাগ নিশ্চিত, আমি অত্যন্ত এটা দ্বিমত পোষণ করছি। এই জন্য আমার ধারণা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিভাবে হবে এবং- এটা- এবং এটা এবং সম্ভব? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনিও কিন্তু বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন জি। এবং এটা সম্ভব 30 সেকেন্ড। এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কিন্তু আমরা আমি- চাই এদেশের জনগণের এই নির্বাচন নিয়ে এদেশের আমরা মাটি ও কথা বলতে মানুষের চাই, দল বিরতি থেকে এসে বিএনপি বলি। সুষ্ঠু নির্বাচন হলেই আমরা মনে করি আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জয়ী হব। জি, ধন্যবাদ আপনাকে। বিরতি থেকে এসে আবার কথা বলবো। একটু বিরতি নিচ্ছি দর্শক, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরএসএল স্টিল গণতন্ত্র নির্বাচন প্রসঙ্গে কথা হচ্ছিল। জনাব নাজিমউদ্দিন আলম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে এবং এই যে 10-11 তারিখে হয়তো নির্বাচনের তফসিল দিয়ে দেবে। আপনাদের দলের যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, যারা পেয়েছেন তারা তো কাজ করছেন, যারা পাননি তারা এখনো আশায় আছেন, আবার অনেক জায়গায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অন্য দলের সঙ্গেও কোথাও কোথাও টক্কর লাগছে। লেভেল প্লেইং ফিল্ড কি নিশ্চিত হচ্ছে কিনা এখন পর্যন্ত, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচন যত ঘনায় আসবে আপনার আস্তে আস্তে আমার মনে হয় যে আমাদের যে কিছু ক্ষোভ টোপ আছে এগুলো সমাধান হয়ে যাবে আশা করি। কারণ আমাদের তো অনেকবার অভিজ্ঞতা হয়েছে, নির্বাচন আমরা গিয়েছি, ক্ষমতায় গিয়েছি, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের অন্যান্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার যারা রয়েছেন বিভিন্নভাবে তারা বিভিন্ন সোর্সে খবর নিচ্ছেন যে কোথায় কোন সমস্যা আছে কিনা, যেখানে জনপ্রিয়তা নাই, যেখানে মনে করছেন আমাদের জেতার সম্ভাবনা নাই, সেটা review সেখানে হয়তো রিভিউ হবে, চেঞ্জ করবে। হ্যাঁ, তো যাতে করে আমাদের সিট নিশ্চিত হয়, আমরা যাতে জয়ী হতে পারি। এই পরিস্থিতি আর সেটা- কতদিনের মধ্যে পরিবর্তন হতে পারে? এটা খুব শীঘ্রই এটা একটা মানে দু এক সপ্তাহ। আমাদের কিছু ইয়ে আছে। আর কিছু আমাদের যারা ফেসিবাদ বিরোধী যারা আন্দোলনে ছিল, সংগ্রামে যুগপৎ আন্দোলন যারা ছিল, যুগপৎ আন্দোলনে শরীর ছিল, তাদেরকে অনেককেই অ্যাকোমোডেট দেয়া করবে, হবে। ধন্যবাদ অনেককেই আপনাকে। অ্যাকোমোডেট করবেন। আর লেভেল প্লেইং ফিল্ড আপনার নির্বাচনে যখন আপনার সেনাবাহিনী নিয়োগ করবে এবং প্রশাসন আস্তে আস্তে ঢেলে সাজানো হচ্ছে বিভিন্ন সিএসপি, তাই না? জি। তো এগুলো যখন আসবে আলটিমেটলি দেখবেন একটা সুন্দর একটা পরিবেশ চলে আসবে তৈরি হবে বলছেন আশা করি। অ্যাডভোকেট আবু হানিফ রাজাকি। লেভেল প্লেইং ফিল্ডের ক্লেম ধরেন বা জামাত ইসলাম সবসময় করে আসছে লেভেল প্লেইং। আর আমরা যদি চর্মচক্ষে যা দেখি বা কানে যেটা শুনি বা পত্রিকায় যেটা দেখি যদি আসেন, তাহলে আমি একটু আগে বললাম যে ব্যারিস্টার ফুয়াদ যে গেছে যে এলাকাটায়, আমি জানি না সে নিজেই বলছে বিএনপি নাকি 10 লাখ ভোট হারালো। প্রশ্ন আমার সেখানে নয়, প্রশ্ন হচ্ছে ফুয়াদ পাস করবে না, আমি ধরে নিচ্ছি ফুয়াদ পাস করবে না, তাহলে আপনি লোক দেখানো হলে তো করতে পারেন। যেমনি ভাবে আপনি ওই ইয়ের সময় তসবি হাতে ধরেন, মাথায় টুপি দেন এই ইলেকশনের নামে, তো একই কায়দায় তো ফুয়াদ সাহেবরে আপনারা অ্যাকোমোডেট করে, হ্যাঁ ভাই বসেন, চা খান, ইতে গুড, আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক, সব দল মানে বহুদলীয় গণতন্ত্র, এটা না করে আপনি তারাই দিলেন, যাচ্ছে কোনো মাঠে ব্যাটা বাইচে আসছে এবং বলতেছে তার আরো 200 মিনিটে সব বাতিল করে ফেলছে সে। তাহলে এটা দিয়ে বোঝা যায় লেভেল প্লেইং ফিল্ড কি। আরো প্রশাসনের ভিতরে যে একটা আনস্টেবল সিচুয়েশন, আপনি একজন ডিআইজি পালাইছে এখন থেকে 1 মাস আগে, এখন থেকে 1.5 মাস 2 মাস আগে একজন জেনারেল পালাই গেছে, তারপর আপনি বলবেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে। আর এই লেভেল প্লেইং ফিল্ডে ওনাদের তরফ থেকে কমপ্লেন করে যে প্রশাসন নাকি সব জামাত সাজায় ফেলছে, তাহলে জামাত সাজায় টোটাল প্রশাসন জামাতের পক্ষে, তারপরে আপনি একেবারে আরামসে নির্বাচনে যাইতে চাচ্ছেন। তার মানে এটা কি একটা বয়ান তৈরি করা যে আলটিমেটলি তো আমি বললাম একটু আগে যে জিতাবে আমলারা নির্বাচনটা করে, আমলারা দেখবে তাদের পক্ষের লোক কারা কিংবা তাদের পক্ষে কারা আসলে তাদের পক্ষে হয় সুবিধা হয় ইত্যাদি তার মানে ইত্যাদি। ভালো কিছু আশা করা যাচ্ছে না, আপনি লিখে রাখতে পারেন, আপনি যদি ইউনুস সাহেব যে নির্বাচনটা বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, ঐতিহাসিক। আমি লিখে দিলাম এটা ঐতিহাসিক নির্বাচন হবে, বাট ইন দ্য ফর্ম অফ জঘন্যতম নির্বাচন হিসাবে। জনগণ যাদেরকে নির্বাচিত